শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই উত্তরণ কর্তৃক আয়োজিত 46তম লিখিত ব্যাচের জন্য আজকের একটা ক্লাস থাকছে যে বিষয়ভিত্তিক সাবজেক্ট গুলোতে কিভাবে ভালো করা যায়। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? আচ্ছা, তো যেহেতু আপনারা সবাই, আচ্ছা আমি ছোট করে জাস্ট আমার পরিচয়টা একটু দিয়ে নিব প্রথমেই। আমি শানিরুল ইসলাম শাওন। বর্তমানে আমি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত আছি 41তম বিসিএস এ। আর 43তম বিসিএস এ আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো আমি জাস্ট আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আসলে আপনাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করার চেষ্টা করব যে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাগুলোতে কিভাবে আপনারা একটু স্ট্র্যাটেজি সাজাতে পারেন, কিভাবে একটু ভালো করা যায়, যেহেতু ভালো করার কোনো শেষ নাই। আপনারা জেনে জেনে থাকবেন যে আসলে অল্প কিছু সংখ্যক পোস্টের জন্য আপনাদের এই ক্যাডার প্রাপ্তির পরীক্ষায় আসলে লক্ষ লক্ষ পার্টিসিপেন্টস ইতোমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন। তার মধ্য থেকে আপনারা সৌভাগ্যবান হয়তো বা 15-16 হাজার ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা দিতে ইনশাল্লাহ বসবেন। এবং তাদের মধ্য থেকেও আপনারা দেখবেন যখন যে লিখিত পরীক্ষা দিচ্ছেন তখন মোটামুটি 60-70% আপনারা পাশ করবেন লিখিত পরীক্ষায়, তাদের ভাইবা দেওয়ার সৌভাগ্য হবে। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে থাকবেন বা অতীতে শুনেছেন, আমি আজকে আবারও মনে করিয়ে দেই যে প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আপনার পাণ্ডিত্য কখনোই যাচাই করা হয় না। প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে আপনার মাথার অতিরিক্ত চুল ছেঁটে ফেলার মতো, যে আপনাকে একটা হেয়ার স্টাইল করতে হবে কিন্তু অতিরিক্ত চুলের কারণে আপনি সেটা ঠিকঠাক মতো করতে পারছেন না, সেজন্য আপনাকে আগে অতিরিক্ত চুলগুলো ছেঁটে ফেলে দিয়ে তারপর একটা সুনির্দিষ্ট ফ্যাশন ডিজাইন হেয়ার স্টাইল নিতে হয়। তো প্রিলিমিনারি পরীক্ষাটা ঠিক এই রকম যে অতিরিক্ত এই ক্যান্ডিডেট থেকে উপযুক্ত সংখ্যক ক্যান্ডিডেট বাছাই করা হবে যে কারা লিখিত পরীক্ষা দিতে পারছে, এবং লিখিত পরীক্ষাতেই মূলত আপনার পাণ্ডিত্য যাচাই করা হবে যে আপনার প্রেজেন্টেশনটা কিরকম, আপনি প্রশ্নটা কিভাবে সেটা কনসিভ করছেন, সেটা কিভাবে এক্সপ্রেস করছেন, এবং পরবর্তীতে আপনার এটা এক্সপ্রেস করার স্টাইলটা কেমন, বা আপনার টাইম ম্যানেজমেন্ট কেমন, আপনার হাতের লেখা যদিও তেমন কিছুই না, আপনি পাতাটা কতটুকু পরিচ্ছন্ন রাখতে পারছেন, এই সামগ্রিক বিষয়গুলোর উপর নির্ভর করেই আপনি হয়তোবা অন্য 10 জনের থেকে একটু ভালো মার্কস যদি ক্যারি করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি ভালো একটা ক্যাডার পাবেন। তো আপনার লিখিত পরীক্ষার খাতাটাই কিন্তু সিলেক্ট করে দেবে আপনি একজন ক্যাডার হবেন কিনা। যাই হোক, তো আমি আর কথা বেশি না বাড়াই। তো খেয়াল করেন, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে লিখিত পরীক্ষায় 900 মার্কের পরীক্ষা হবে, সেখানে সাবজেক্ট থাকবে মোটা দাগে 6টা। ইংরেজিতে 200 মার্কসের একটা পরীক্ষা 4 ঘন্টা, বাংলাতে 200 মার্কসের একটা পরীক্ষা 4 ঘন্টা, বাংলাদেশ বিষয়াবলিতে 200 মার্কসের একটা পরীক্ষা 4 ঘন্টা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 100 মার্কের একটা পরীক্ষা 3 ঘন্টা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে 100 মার্কসের একটা পরীক্ষা 3 ঘন্টা, এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এই পরীক্ষায় 50-50 করে টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা হবে 3 ঘন্টায়, যেখানে গাণিতিক যুক্তি অংশে আপনি 2 ঘন্টা এবং মানসিক দক্ষতা আপনি 1 ঘন্টা সময় পাবেন। তো প্রথমে আমি যদি বাংলা নিয়ে একটু আলোচনা করি, যে আসলে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যেটা আমি বলবো, যে বাংলা পরীক্ষাটা আদতে যদি আপনি দেখবেন যে 200 মার্কসের পরীক্ষাটা দিতে হবে আপনাকে 4 ঘন্টা সময়, যেখানে 240 মিনিট সময় কিন্তু সবটুকুই আপনি পাবেন না। 240 মিনিট সময়ের মধ্যে সবটুকুই আপনি পাবেন না, আপনাকে 5 to 10 মিনিট সময় আপনাকে মাইনাস করে রাখতে হবে, এই কারণে যে ইনভিজিলেটর আপনার খাতা স্বাক্ষর করবেন, আপনাকে এক্সট্রা পেপার নিতে হলে বারবার সেটা খাতাতে মার্ক গোল্লা ভরাট করতে হবে, প্রথমের যে ওএমআর ফর্মটা থাকে সেটাতে। পরবর্তীতে আপনি শেষের দিকে আপনাকে সেলাই করার জন্য সময় দিতে হবে, এবং প্রথম দিকে আপনি প্রশ্ন হাতে পাওয়ার পরে সবগুলা প্রশ্ন পড়বেন, বা আপনাকে মনে মনে একটা স্ট্র্যাটেজি সাজিয়ে নিতে হবে, সেটা 1 মিনিট 1.5 মিনিট যেটাই হোক না কেন। তাই আপনি ধরে রাখেন যে 10 মিনিটস আপনাকে মাইনাস করেই বাকি 230 মিনিটে 200 মার্কের জন্য একটা স্ট্র্যাটেজি সাজাতে হবে। প্রথম 100 মার্কে যে পোর্শনটা সাজানো থাকে, যে সাহিত্য অংশে 30 মার্ক এবং ব্যাকরণ অংশে 30 মার্ক, আর একটা ভাব সম্প্রসারণ থাকে যেখানে 20 মার্কস, আপনাকে একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে, আর একটা সারাংশ অথবা সারমর্ম থাকে যেটাতে আপনাকে কোয়েশ্চেনটাতে 20 মার্কস ক্যারি করে। এর মধ্যে আপনার জন্য খুব টার্গেটের একটা জায়গা হবে যে 20 মার্কসের ব্যাকরণ অংশটা। 20 মার্কসের যে ব্যাকরণ অংশটা আছে,
এই 20 মার্কস আপনার জন্য, সরি, এই 30 মার্কস আপনার জন্য একটা ভালো জায়গা হবে ভালো করার জন্য। আপনি যদি এই জায়গাতে অল্প একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু এখানে খুব ভালো মার্কস পাওয়া সম্ভব। ব্যাকরণে খুব সুনির্দিষ্ট গদ বাঁধা কয়েকটা প্রশ্নই কিন্তু প্রতি বছর আসে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে বাংলা একাডেমি প্রণীত মানে সঠিকভাবে শব্দ লেখার কিছু নিয়ম, অথবা তৎসম শব্দ, তৎসম অথবা দেশি শব্দ, এরকম কিছু শব্দের নিয়ম, অথবা নত্যবিধি সত্যবিধির কিছু কোয়েশ্চেন, অথবা বাগধারা, সেগুলোর অর্থ দিয়ে সেগুলো দিয়ে বাক্য রচনা করা, অথবা বাক্যের ভুল শুদ্ধি নির্ণয় করা, অথবা শব্দ গঠন করা এরকম টাইপের, অথবা অনুসর্গ ব্যবহার করে শব্দ গঠন করা এরকম টাইপের কিছু জাস্ট কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে একটু এদিক সেদিক করে কিন্তু প্রতি বছর ব্যাকরণ অংশে 30 মার্কের প্রশ্ন থাকে। এবং আপনি যদি এই জায়গায় জাস্ট একটু কৌশলী হয়ে অল্প একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু এখানে আপনার 30-এ 27 থেকে 28 মার্কসও পাওয়া ইনশাল্লাহ সম্ভব। কারণ আপনি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সময় যদি খুব বেশি একটা ফাঁকিবাজি না করে থাকেন তাহলে কিন্তু ইতোমধ্যে বাগধারা অথবা সমার্থক বিপরীতার্থক শব্দ অথবা অনেক ধরনের শব্দের বাক্য শুদ্ধি অথবা শব্দের যে শুদ্ধতা নির্ণয় বানানের, এগুলো কিন্তু ইতোমধ্যেই আপনার জানা আছে। তাই নতুন করে জাস্ট শব্দ গঠনের বাংলা একাডেমি প্রণীত যে নিয়মগুলো আছে এগুলো যদি জাস্ট আপনি এখন একটু পরিশ্রম করেন তাহলে তাহলে কিন্তু এই 30 মার্কসের মধ্যে আপনি 27 to 28 মার্কস পেয়ে যাবেন। তাই আপনি প্রস্তুতির শুরুর দিক থেকে এই জিনিসটা একটু সতর্ক হন, খুব বেশি সময় আপনাকে দিতে হবে না। সাহিত্য অংশে যে এই জিনিসটা হবে, যে সাহিত্যতে আপনি দেখবেন এখানেও 30 মার্কের প্রশ্ন থাকবে। আগে সাধারণত 3 মার্কস করে 10টা প্রশ্ন থাকতো, সম্প্রতি 5 মার্ক করে 6টা প্রশ্ন ছিল। এটা ভবিষ্যতেও রিটেনে অন্য কিছু হবে কিনা আমি আসলে জানি না, যে হয়তো বা কোয়েশ্চেনের প্যাটার্ন আবার চেঞ্জ হতে পারে অথবা নাও হতে পারে। কথা হচ্ছে কোয়েশ্চেন 3 মার্ক করে 10টা হোক অথবা 5 মার্ক করে 6টা হোক, এখানে আপনি একটা অথবা দুইটা প্রশ্ন কমন পাবেন না, এটা ধরে নিয়েই আপনাকে এক্সাম হলে যেতে হবে। কিন্তু বাকি যেই প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনি অল্প পরিশ্রমেই পেরে যাবেন। প্রিলিমিনারি সময় সাহিত্য অংশে আপনি যে পরিশ্রমটুকু করেছেন, প্রিলিমিনারি অংশে আপনি যে পরিশ্রমটুকু করেছেন আসলে সেই পরিশ্রম দিয়ে কিন্তু আপনার বেশিরভাগ প্রিপারেশন হয়ে যাবে। তো এখানে জাস্ট সাহিত্য প্রশ্ন আপনারা যদি একটু ফলো করে থাকেন দেখবেন যে খুব বেশি দুই একটা প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলো খুব বেশি একটা কঠিন হয় না। যেমন রবীন্দ্রনাথের 3টি উপন্যাসের চরিত্রের নাম লিখুন, অথবা কাজী নজরুল ইসলামের ছোট গল্পগুলোর নাম লিখুন, অথবা 3টি গল্প গ্রন্থের নাম লিখুন, অথবা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থের স্বরূপ আলোচনা করুন। এইরকম টাইপের কিছু প্রশ্ন কিন্তু থাকে যেগুলো আপনার প্রিলিমিনারি প্রিপারেশন থেকেই আপনি পেরে যাবেন, আপনার খুব বেশি একটা কষ্ট হবে না। আর ভাব সম্প্রসারণ আর সারাংশ সারমর্ম এর পরবর্তীতে পরের এই ভাব সম্প্রসারণের ভাব সম্প্রসারণের 20 মার্ক, সারাংশ অথবা সারমর্মের যে 20 মার্ক, এই 40। অপর অংশে থাকবে যে কাল্পনিক সংলাপ, ওই জায়গাতে থাকবে 15 মার্ক। সংলাপে থাকছে আপনার 15 মার্ক। তার পরবর্তীতে একটা পত্র লিখন থাকবে, পত্র লিখনে থাকবে 15 মার্ক। তার পরবর্তীতে গ্রন্থ সমালোচনায় থাকবে 15 মার্ক, এটাতে আমি একটা স্টার মার্ক করে রাখলাম। সংলাপ আর একটা ইংরেজি থেকে বাংলার একটা অনুবাদ থাকবে 15 মার্ক। এই জায়গার এই 40 আর এই 60 মার্কস এগুলোর জন্য কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কিন্তু কখনো মুখস্থ এগুলি লিখে ভালো মার্কস গেইন করতে পারবেন না। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি যেটা বলছি সেটা আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে শোনেন, যে ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারমর্ম এই জিনিসগুলো কিন্তু কখনোই মুখস্থ করার মতো জিনিস না, এগুলো কিন্তু মুখস্থ করে কোনো সময় হয় না। আমি আমার নিজের ছোট অভিজ্ঞতা থেকে যেটা বলি, যে আমি যখন প্রিপারেশনটা নিতাম আমি করতাম কি, যে বইতে যদি 50টা ভাব সম্প্রসারণ থাকতো আমি কিন্তু এই 50টা ভাব সম্প্রসারণ আগে পড়ে নিতাম। যে এগুলো পড়তাম আমি এই কারণে যে এখন আমাকে দেখতে হবে যে কোন ভাব সম্প্রসারণের 2-3 লাইন কি বলা আছে এবং সেটা বইতে এক্সপ্লেনেশনটা কি, সেটার মূল ভাবটা আমি ধরতে পারতেছি কিনা। তো এক্সাম হলে আপনার যে সবসময় কমন কিছু উক্তি থেকে আপনি ভাব সম্প্রসারণ কমন পেয়ে যাবেন সেটা কিন্তু না, আপনাকে নতুন যে কোনো অনুচ্ছেদ দিতে পারে অথবা কবিতার লাইন দিতে পারে অথবা যাই দেখ না কেন, একটা উপন্যাস থেকে ভালো একটা লাইনও দিয়ে দিতে পারে। যেমন হঠাৎ হঠাৎ শেষের কবিতা উপন্যাস থেকে সুন্দর কিন্তু কিছু লাইন দেওয়া থাকে, যে স্টাইলটা হচ্ছে মুখোশ, ফ্যাশনটা হচ্ছে মুখশ্রী, এরকম টাইপের কিন্তু অনেক ধরনের সেন্টেন্স দেয়া থাকে। তো আপনাকে আসলে ধরে নিতে হবে যে এটা দিয়ে ওনারা কি মূল ভাবটা সেটা কি, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু
আপনি সেটার সম্পর্কে একটু আলোচনা করে তার পরবর্তীতে আলোচনাটা একটু বিস্তৃত করে দুটা উদাহরণ দিয়ে এবং সবশেষে একটু কনক্লুশনটা টানতে পারেন। ভাব সম্প্রসারণ কিন্তু এভাবে যদি আপনি নিজের মতো গুছিয়ে লিখতে পারেন সময় ধরে, যে 20 মার্কসের জন্য আপনি কতটুকু সময় পাচ্ছেন, আপনি ভালো মার্কস পাবেন। সারাংশ বা সারমর্মের বেলায় ঠিক একই কথা। আপনি হয়তোবা সারাংশও দিতে পারেন, সারমর্মও দিতে পারেন। আপনি যদি, সাধারণত দেখা যায় অনেক সময় যে সারমর্ম কবিতার লাইনগুলো একটু কঠিন হয়, কিন্তু যদি আপনি অর্থটুকু ঠিকঠাক মতো ধরতে পারেন, তাহলে এই সারাংশ অথবা সারমর্মের মূল ভাবটাকে মূল মূল ভাবটা আপনাকে আগে 2 থেকে 3 বার পড়ে নিতে হবে। আপনি যদি ঠিকঠাক মতো পড়ে অর্থটা বুঝতে পারেন, তাহলে আপনি সেটা নিজের মতো সাজিয়ে 5 থেকে 6 লাইন লিখে নিতে পারবেন। মানে জাস্ট এটার 1/3 মনে মনে একটা হিসাব করে আর কি। তো এই জিনিসগুলা কিন্তু কখনোই মুখস্থ করে পারা সম্ভব না। ভালো করতে হলে আপনাকে অবশ্যই বইতে 100 150 যত এগুলি সারাংশ সারমর্ম অথবা ভাব ভাব সম্প্রসারণ থাকুক না কেন, এগুলো বারবার রিডিং পড়ে নিতে হবে। পড়ে নিতে হবে এই কারণে যে আইডিয়াটা আপনি কনসিভ করতে পারছেন কিনা। আর এই জায়গাতে যেটা আছে যে অনুবাদ, অনুবাদের এই 15 মার্ক তো আপনার ইংরেজির সঙ্গে কম্প্রিহেন্সিভ প্রিপারেশনে হয়ে যাবে। এটার জন্য আপনার আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কিন্তু দরকার নাই। ইংরেজিতে সাধারণত 25 মার্কস করে, 25 মার্কস করে দুইটা ট্রান্সলেশন থাকে, 50 মার্কস, একটা E to B ইংরেজি থেকে বাংলা, আরেকটা বাংলা থেকে ইংরেজি। তো এটার জন্য কিন্তু আপনার আলাদাভাবে কিন্তু কোনো প্রিপারেশন নিতে হবে না। এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে না। এই অনুবাদের প্রিপারেশন ইংরেজিতে হয়ে যাবে। গ্রন্থ সমালোচনা স্টার মার্ক দিয়ে রেখেছি, এখানে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। এখানে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কারণ গ্রন্থ সমালোচনায় নানা ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক সময় গ্রন্থ থাকতে পারে, অথবা নতুন, যেহেতু কখনো দেশভাগ ভিত্তিক দেয় নাই, দেশভাগ দেশভাগ নিয়ে একটা উপন্যাস, পঠিত উপন্যাস নিয়েও চাইতে পারে, বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত গ্রন্থ সমালোচনা থাকতে পারে। যে কোনো ধরনের বেশ কয়েকটা ক্যাটাগরির কয়েকটা গ্রন্থ সমালোচনা নিয়ে নির্দিষ্ট প্যাটার্নে এগুলি একটু পড়ে নিতে হবে, যাতে আপনি ভালো করতে পারেন। আর রচনা নিয়ে আমার আসলে বলার কিছু নাই। রচনায় 40 মার্কে আপনি ভালো করতে পারবেন। সেখানে আপনাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং বই, যেই সাপোর্টিভ বইটাই আপনি পড়েন না কেন, সেখানের পয়েন্টগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। রচনা মুখস্থ কখনোই আপনি পারবেন না। এভারেজ 240 মিনিট হিসাবে রচনা লিখতে সময় পাবেন 48 মিনিটস। 48 মিনিটে মানে আসলে পরীক্ষার সময় 48 মিনিট আপনি পাবেন কিনা টাইম ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। তো ওই 40 থেকে 45 মিনিট যাই পান না কেন, সুন্দরভাবে গুছিয়ে এবং কিছু ডেটা দেওয়ার চেষ্টা করবেন, অথবা পাতাগুলো যেন একঘেয়ে না লাগে, মাঝখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারেন। তো বাংলা নিয়ে আমি আর কথা না, যেহেতু না বাড়াই, যেহেতু আলাপ করার সুযোগ কম, বাংলা পরবর্তীতে আপনি বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আমরা আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু ইয়াটা চলে গিয়েছিল। আমি আবার আমার কথাবার্তায় ফিরে যাই। তো আমি যে আলোচনা ছিলাম বাংলাদেশ বিষয়াবলীতে, তো বাংলাদেশ বিষয়াবলীতে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলীতেই কিন্তু আপনি সবচেয়ে বেশি চাপে থাকবেন। বাংলাদেশ বিষয়াবলীতে আপনি সবচেয়ে বেশি চাপে থাকবেন পরীক্ষায়, মানে লেখার বিষয় থেকে। যে আপনাকে 4 ঘন্টায় 200 মার্কের পরীক্ষাটা যখন দিতে হবে, তখন সেখানে কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট করে কুলিয়ে ওঠা খুব কঠিন। এখানে ভালো করতে হলে আপনাকে শুরু থেকেই সময় নিয়ে এমন ভাবে লিখবেন যেন সবগুলা প্রশ্নের অ্যান্সার করতে পারেন। আপনি খুব ভালোভাবে 8 সেট প্রশ্ন অ্যান্সার করলেন 160 মার্কসের, কিন্তু বাকি 2 সেট কোয়েশ্চেনের 40 মার্ক আপনি কিছুই লিখলেন না, এটা কিন্তু আপনার জন্য কার্যকর হবে না। তাই চেষ্টা করবেন 10 সেট কোয়েশ্চেন সবগুলাই যেন অ্যান্সার করা যায়। একেবারেই অবান্তর কোনো মানে আইডিয়া আপনার নাই, তাইলে সে ধরনের প্রশ্ন টাচ না করাই ভালো। এছাড়া যে প্রশ্নে আপনার মিনিমাম কোনো আইডিয়া থাকে, অবশ্যই সেটা নিয়ে কিছু না কিছু লেখার চেষ্টা করবেন। লেখার সময় আলোচনা যদি চায় যে এটা যদি আপনার খাতা হয়, তাহলে প্রথম মানে প্যারার প্রথম লাইনটা একটু সরিয়ে লিখতে পারেন, ঠিক আছে? এইভাবে একটু সরিয়ে সরিয়ে লিখতে পারেন, যেটা দেখতে সুন্দর হবে। হয়তো বা এই প্যারাটা আবার এখানে শেষ হয়েছে, নতুন আরেকটা প্যারা শুরু করার সময় আবার আগের মতো সরিয়ে লিখবেন। এটা আপনার খাতার একটু এস্থেটিসিজমটা একটু বাড়ায় দিবে। আর মাঝখানে সুন্দর ছোট ছোট আপনি ম্যাপ ম্যাপ আঁকার চেষ্টা করবেন। ধরেন বাংলাদেশের বন্যা কবলিত অঞ্চলগুলো যদি আপনাকে দেখানোর জন্য বলে, তাহলে খুব সংক্ষিপ্ত ছোটভাবে বাংলাদেশের একটা ম্যাপ এঁকে, এই আপনি বন্যা কবলিত, এইখানে কিছু বন্যা হয়, এদিক দিয়ে কিছু বন্যা হয়, মাঝখানে এরকম জাস্ট শেড দিয়ে দিয়ে আপনি দেখা দিতে পারেন। আপনার হয়তোবা লেখার থেকে এরকম একটা ম্যাপ আঁকতে হয়তোবা আপনার 1 মিনিট লাগবে। 6 মিনিটের মধ্যে বা 5.5 মিনিটে যদি 1 মিনিট আপনি একটা ম্যাপ এঁকে নেন, তার পাশাপাশি যদি আপনি তখন কথাগুলো অ্যারো দিয়ে দিয়ে পয়েন্ট আকারে ছোট ছোট আকারে লিখে দেন যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলেও আকস্মিক বন্যা দেখা যায়, অথবা বাংলাদেশের উত্তরবঙ্গে
তিস্তা বা এইরকম নদীগুলোর হঠাৎ মানে জলোচ্ছ্বাসের মাধ্যমে বা ইন্ডিয়া থেকে আসা ঢলের পানির কারণে বন্যা দেখা দেয়, অথবা বাংলাদেশের পদ্মা বা এই সব অঞ্চলের যে নদীগুলোর ভাঙনের কারণে, এইভাবে আপনি যদি গুছিয়ে একটু লেখেন তাহলে দেখবেন আপনার মার্ক গেইনিংটা কিন্তু সহজ হবে। একাধারে প্যারা আকারে মানে একাধারে কন্টিনিউয়াস না লেখে যদি সেগুলো অ্যারো দিয়ে বোঝানো সম্ভব হয়, যেমন বর্তমানে সর্বশেষ জনশুমারি নিয়ে আপনি কিছুটা লিখুন, তাহলে আপনি কিন্তু সেটা পয়েন্ট আকারে দিতে পারেন যে একটা অ্যারো দিয়ে সর্বশেষ জনশুমারি এত থেকে এত তারিখে পালিত হয়, অথবা সমীক্ষা যাচাই করা হয়, এখানে খানার সংখ্যা এত, আবার একটা অ্যারো দিয়ে এখানে জনসংখ্যা এমন ছিল, সেখানে নারীর সংখ্যা এত, পুরুষ সংখ্যা এত, খানার প্রতি এইরকম ভাবে আর কি। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি যে একঘেয়ে লেখা না লিখে অ্যারো দিয়ে দিয়ে কিভাবে লেখা যায় এরকম ভাবে লিখবেন। সবসময় লেখার সময় আমি মনে মনে ভাবতাম যে আমি একটা গল্পের মতো করে বলবো, আমি একজন গল্প কথক, এবং আমার খাতা যিনি দেখবেন আমার এক্সামিনার হচ্ছেন আমার গল্পের শ্রোতা। তাই আমি কিভাবে প্রেজেন্ট করি সেটা আসলে তাকে খাতাটাকে খাতাটায় তার চোখটা আটকে নিতে হবে। সেজন্য আপনি যে কোনো একটা প্রশ্নের শুরুতে ভূমিকা সূচক অন্তত 1 লাইন বা 2 লাইন হোক, তার পরবর্তীতে বর্ণনা যা দেন তারপরে অন্তত 1 বা 2 লাইনে একটা কনক্লুশন টানার চেষ্টা করবেন। বাংলা লেখার মাঝখানে কোনো উদ্ধৃতি যদি দিতে চান, কোনো কোটেশন ইংরেজিতে যদি দিতে পারেন ভালো হয়। বাংলার মাঝখানে ইংরেজি কোটেশন দেখতে কিন্তু মানে ভালোই লাগে, আমি নিজে এটা চেষ্টা করেছি, আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি। এটা ভালো একটা রেজাল্ট আপনাকে দিতে পারে। এবং কোটেশন ডেটা যেটাই দেন না কেন, রয়্যাল ব্লু ইঙ্ক ইউজ করার চেষ্টা করেন। রয়্যাল ব্লু ইঙ্ক ইউজ করার চেষ্টা করবেন। যেখানে সংবিধানের কোনো অনুচ্ছেদ লিখতে যান, অথবা মানে যে কোনো ধরনের ডেটা আপনাকে দিতে হলে কিন্তু ব্র্যাকেটে সেটার সোর্স লিখে দিতে হবে। যেমন বাংলাদেশের জনসংখ্যা এত, এই সোর্সটা কি সর্বশেষ জনশুমারির সোর্স, নাকি না বাংলাদেশের এই বিবিএস মানে স্ট্যাটিস্টিক্স থেকে পেয়েছেন, নাকি না এটা ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, কোথা থেকে পেলেন, সেই সোর্সটা কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে। এই লেখাগুলো লেখার সময় চেষ্টা করবেন একটু নীল কালি দিয়ে লেখা যায় কিনা। ভূমিকা সূচক একটা লাইন লেখার সময় অথবা সবার উপরে সবসময় একটা হেডিং দেওয়ার চেষ্টা করবেন, যে বাংলাদেশের ধান উৎপাদন নিয়ে লিখুন। আপনি লিখলেন যে বাংলাদেশের ধান উৎপাদন, যে বাংলাদেশের ধান উৎপাদন নিয়ে যখন আপনি লিখবেন, তখন উপরের এই হেডিংটা অবশ্যই নীল কালি দিয়ে লিখে একটা আন্ডারলাইন লেখার চেষ্টা করবেন। বাংলাদেশ বিষয়াবলিতে এইভাবে যদি আপনি খাতাটা একটু গুছিয়ে নিতে পারেন, আপনার আশা করা যায় ইনশাল্লাহ খাতাটা দেখতেও সুন্দর হবে এবং আপনার মার্ক গেইনিংটা সহজ হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। আর তার পরবর্তীতে আসি আন্তর্জাতিক বিষয়াবলিতে। আন্তর্জাতিক বিষয়াবলীর 100 মার্কসের জন্য আপনি 3 ঘন্টা সময় পাবেন, এবং তুলনামূলক এই পরীক্ষাটাতেই আপনি একটু লেখার জন্য বেশি সময় পাবেন। আপনার খুব বেশি চাপে থাকতে হবে না। এই পরীক্ষাটাতে আপনারা জানেন যে কনসেপচুয়াল 4 মার্কস করে 10টা কোয়েশ্চেন থাকে, যেখানে 40 মার্কস, এবং তার পরবর্তীতে এম্পিরিক্যাল ইস্যুজে 15 মার্কস করে 3টা কোয়েশ্চেন থাকে, 45 মার্কস, এবং তার পরবর্তীতে একটা প্রবলেম সলভিং একটা কোয়েশ্চেন থাকে, যেটাতে হয়তো বা আপনার কাছে পরামর্শ চাওয়া হয় বা এইরকম টাইপের একটা কোয়েশ্চেন থাকে। সেখানে আপনি 15 মার্কসের একটা কোয়েশ্চেন, বড় প্রশ্ন পাবেন। তো আপনি আসলে কি ছোট কোয়েশ্চেন গুলো আগে দিবেন বা বড় কোয়েশ্চেন গুলো আগে দিবেন, সেটা আপনার ইচ্ছা, যে কোনো কিছুই আপনি করতে পারেন। আমি সবসময় সিরিয়ালি যেতাম, আমি কনসেপচুয়াল ছোট ছোট প্রশ্নগুলো আগে অ্যান্সার করার পরবর্তীতে বড় কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতাম। আপনাকে যে সেটাই করতে হবে তা না, কারণ আমার পরিচিত মানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পেয়েছেন 41-এ, সে সবসময় স্ট্র্যাটেজি করতো, সে বড় প্রশ্নগুলো আগে লিখবে। সুতরাং আপনি যে কোনোটাই করতে পারেন, কিন্তু আপনাকে টাইম ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা যেন আপনার ভালো হয়। 40 মার্কসের জন্য আপনি 10টা কোয়েশ্চেন সময় পাবেন 1.5 ঘন্টা, এরকম প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনি কিন্তু 7-8 মিনিটের বেশি পাবেন না। ধরেন 8 মিনিট পেলেন, এই 8 মিনিটেই আপনাকে কিন্তু সুন্দরভাবে লিখে নিতে হবে। আন্তর্জাতিক বিষয়াবলিতে কনসেপচুয়াল ইস্যুজে ভালো করার জন্য আপনাকে অবশ্যই বই পড়তে হবে। ভালো বই আপনি সিলেক্ট করে নিয়ে সবগুলা ইস্যুস পড়বেন। তারপরও 10টা কোয়েশ্চেনের মধ্যে 2 থেকে 3টা কোয়েশ্চেন আপনি কমন পাবেন না, এটা মাথায় নিয়েই হলে যেতে হবে, মন খারাপ করার যেন কিছু না থাকে। 2 থেকে 3টা প্রশ্ন আপনি কমন পাবেন না এটা ধরে নিয়েই হলে যাবেন। যে প্রশ্ন আনকমন পড়েছে বলে কিন্তু মন খারাপ করা যাবে না, এটা কমন পড়বে না। 10টা প্রশ্ন কমন পড়ার হার খুবই মানে সম্ভাবনা কম, পড়লে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর বড় প্রশ্নগুলোর প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে দৈনিক পত্রিকা পড়তে হবে। আপনি আপনি আসলে বই পড়ার পাশাপাশি বইয়ের কিছু আইডিয়া তো আপনি নিলেনই, তার পাশাপাশি আপনাকে দৈনিক পত্রিকার আন্তর্জাতিক পাতা এবং ভালো ভালো লেখকের কলামগুলো পড়তে হবে। এবং আপনি বইপত্র বা মান্থলি পিরিয়ডিক্যাল যেটাই হোক না কেন, সেগুলো থেকে আপনাকে ভালো ভালো ইনফরমেশন নিতে হবে। আর অবশ্যই ম্যাপ আঁকার প্র্যাকটিস করবেন। আপনি ছোট প্রশ্নের সাইডেও ছোট ছোট করে ম্যাপ এঁকে দেখাইতে পারেন, আর বড় প্রশ্নগুলোর বেলায় তো আপনাকে একাধিক ম্যাপ আঁকতে হবে।
ম্যাপ আঁকার প্র্যাকটিসটা যেন আপনার থাকে। আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করতে হলে অবশ্যই সবগুলা কোয়েশন টাচ করতে হবেই। তবে একেবারেই অবান্তর যদি হয় যে আপনার কোনো আইডিয়া নেই এমন প্রশ্নে অ্যান্সার না করাই ভালো। কারণ খুব বেশি অবান্তর লিখলে সেটা পরীক্ষকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সুতরাং অবান্তর লিখবেন না, সলিড যা যা জানেন লিখবেন। আবারও আগের কথাই বলি যে খাতার মধ্যে অবশ্যই লাইন এই জায়গা থেকে শুরু করলেন, লাইনের শুরুটা যেন এই সোজাসুজি থাকে। হাতের লেখা আসলে পরীক্ষার খাতায় হাতের লেখা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ। তাই আপনি একটা ক যদি এই সাইজে লিখেন, আর একটা ক যেন এই সাইজ অথবা এই সাইজ না হয়, সবগুলা যেন একই সাইজের অক্ষর হয়, এবং লেখার মাঝখানে প্রপার স্পেসিং যেন ইউনিফর্ম হয়, এবং লাইনগুলো যেন সোজা থাকে। একটা লাইন আপনি খাতার উপরে পঞ্চগড় থেকে শুরু করে লাইনটা নিচে যেন আপনার এই যে বান্দরবানের দিকে চলে না যায়, এরকম যেন না হয়। আপনার খাতাটা দেখতে সুন্দর হবে। আর যথাসম্ভব কাটাকাটি কম করার চেষ্টা করবেন। লিখতে বানান লিখতে ভুল হয়েছে সেটা এক টানে কেটে দিন। বারবার দুই তিন টানে দিয়ে এরকম এগুলি কখনোই করবেন না। এক টানে কাটবেন, যাতে খাতার মধ্যে অনাবশ্যক মানে কালির উপস্থিতি না থাকে বা দেখতে যেন খারাপ দেখা না যায়। আর আবারও হেডিং দিন, অথবা আপনি মনীষীদের উক্তি দিন, অথবা ইংরেজিতে কোনো কোটেশন বা যেটাই ব্যবহার করেন না কেন রয়্যাল ব্লু ইঙ্ক ইউজ করার চেষ্টা করবেন। আর ব্রড কোয়েশ্চেন গুলার বেলায় লেখার গ্যাপে গ্যাপে মাঝখানে সুন্দর করে ম্যাপ দিতে পারেন, অথবা পুরো পেজ জুড়েই আপনি ম্যাপ দিতে পারেন। তবে যেহেতু পিএসসির খাতাগুলো পাশে কম লম্বায় বেশি, তাই পুরো পেজ জুড়ে আপনি ম্যাপ দিতে গেলে একটু সমস্যা হতে পারে। তখন খাতাকে আপনি ল্যান্ডস্কেপও করে নিতে পারেন। যেটাই করেন না কেন নিজের খাতার পরিচ্ছন্নতার দিকে নজর দিবেন। তার পরবর্তীতে আপনি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় যদি ভালো করতে চান, আপনাকে এখানে খেয়াল করে দেখবেন যে আপনার পরিশ্রমের পরিমাণ কিন্তু কম। কারণ মানসিক যুক্তির 50 মার্কস টোটালটাই বোনাস বলে আমার মনে হয়। কারণ প্রিলিমিনারি সময় আপনি যে পরিশ্রম করেছেন 15 মার্কসের মানসিক দক্ষতার জন্য, ঠিক একই পরিশ্রমে রিটেনের সময় আপনি এখানে প্রশ্ন কমন পাবেন 50টা। এবং আপনার জন্য নতুন করে কিন্তু কিছু পড়তে হবে না, এটা হচ্ছে আপনার জন্য একটা আনন্দের সংবাদ। তাই মানসিক দক্ষতায় ভালো করতে হলে জাস্ট আপনি প্রতিদিন কিছু সময়, অথবা দুই একদিন পর পর, অথবা সপ্তাহে 2 দিন, যেমন ভাবে স্ট্র্যাটেজি মেনটেন করেন না কেন, মানসিক দক্ষতাটা একটু চর্চার উপর রাখার চেষ্টা করতে হবে। প্রিভিয়াস সবগুলো বিসিএস এর কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়ে রাখবেন। ব্যাংক অথবা অন্যান্যতে যে প্রিভিয়াস মানসিক দক্ষতার অনেক প্রশ্ন আসে, অ্যানালিটিক্যাল অনেক প্রশ্ন আসে, অথবা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, অথবা গিয়ার ডায়াগ্রাম, অনেক ধরনের কোয়েশ্চেন আসে, পানিতে প্রতিবিম্ব, আয়নায় প্রতিবিম্ব, এরকম বানান শুদ্ধি, অ্যানালজি, অনেক কিছুই আসে। আপনার বাংলার অনেক প্রিপারেশন মানসিক দক্ষতায় কাজে লাগবে, ইংরেজির অনেক প্রিপারেশন মানসিক দক্ষতায় কাজে লাগবে। চেষ্টা করবেন এগুলা আপনার মানে এই এই জিনিসগুলো যেন আপনি ভুল না করেন। মানসিক দক্ষতায় এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই ভুল ভুল করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। মানসিক দক্ষতায় আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে 50-এ খুব ভালো মার্কস আপনি গেইন করতে পারবেন। সম্প্রতি 40 বিসিএস এর ক্যাডারদের যে একাডেমি যে ট্রান্সক্রিপ্ট দেখা যাচ্ছে, তাদের ট্রান্সক্রিপ্ট দেখবেন মানসিক দক্ষতা অনেকেরই মার্কস কম। এখানে আমি জানি না কোথাও কোনো ফল্ট মানে কোনো সমস্যা হয়েছিল কিনা, আমার জানা নাই, কিন্তু মানসিক দক্ষতায় আপনি একটু পরিশ্রম করলে কিন্তু ভালো মার্কস পাবেন। এবং ইভেন এই জায়গাতে আপনি 50-এর মধ্যে তো 40-র উপরে পাওয়া থেকে 45 পাওয়াটা কিন্তু খুব ভালো। 45 পাওয়াটার জন্য কিন্তু আপনাকে খুব বেশি খাটতে হবে না, কিন্তু আপনি অল্প পরিশ্রমে এখানে 45 এবং 45 এর বেশিও পেতে পারেন। এবং মনে রাখবেন এই 50টা এমসিকিউর জন্য আপনি সময় পাবেন কিন্তু 60 মিনিট। অকল্পনীয় সময়, অকল্পনীয় সময়। এত বেশি রেশিওর, প্রত্যেক মার্কের জন্য এত বেশি রেশিওর সময় কিন্তু আপনার জন্য এটা অভাবনীয় যে আপনি পরীক্ষার প্রশ্নটা পড়বেন আর জাস্ট গোল্লা ভরাট করতে হবে। এখানে কিন্তু সময় অনেক বেশি, তাই চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে লেখারও, গোল্লা ভরাট করারও সময় পাবেন। আর গাণিতিক যুক্তির বেলায় যে কথা বলবো, যে 9-10-এর বইটাকে বেসিক ধরে খুব ভালোভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। নবম দশম শ্রেণীর বইটাকে ধরে রেগুলার প্র্যাকটিস করবেন। সর্বশেষ যদি 45 বিসিএস এর গাণিতিক যুক্তির কোয়েশ্চেন যদি দেখেন, যে কোয়েশ্চেনের সংখ্যা ছিল অনেক বেশি, সম্ভবত 22টা বা 26টা কোয়েশ্চেন ছিল। প্রশ্নগুলো কিন্তু কোনোটাই তেমন কঠিন ছিল না। 9-10-এর বইয়ের প্রশ্ন ছিল সবগুলাই, কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি। আমার নিজের অভিজ্ঞতায় যেটা আমি দেখেছিলাম যে 41-এর ম্যাথমেটিক্স এর কোয়েশ্চেনটা একটু সহজ এসেছিল। আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে 40 বিসিএস এর লিখিত প্রশ্নটা এত সুন্দর বা একটু কঠিন ছিল, 41-এর কোয়েশ্চেনটা এমন কেন? প্রশ্নের মাঝখানে কোনো ট্র্যাপ আছে কিনা, বা আমি কোনো ভুল করছি কিনা, কোনো কিছু আমার চোখে মিসিং হয়ে যাচ্ছে কিনা, সেজন্য আমি বারবার মানে পরীক্ষার খাতা উল্টে পাল্টে দেখছিলাম যে আমি সব অ্যান্সার করলাম কিনা।
পরবর্তীতে তখন টের পেলাম পরীক্ষা শেষ হওয়ার সময়ের দিকে, তখন যে দেখছি যে সময় আমার টানাটানি হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম যে হ্যাঁ, এটাও একটা পরীক্ষা, এই সময় ব্যবস্থাপনাও একটা পরীক্ষা। এই সহজ প্রশ্ন প্রশ্ন একটু সহজ, কিন্তু প্রশ্নের সংখ্যা বেশি। সময়ের মধ্যে সব লিখতে পারাটাই, টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ইস্যু। তাই আপনারা এই ভুলটা করবেন না, যে ভুলটা আমার ছিল। আপনারা শুরু থেকেই সময় মেপে খুব ভালোভাবে লেখার চেষ্টা করবেন, এদিক সেদিক তাকাবেন না, কারণ ম্যাথমেটিক্সে প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি থাকবে। প্রশ্ন যদি বা সহজ হয়, কনফিউজড হয়ে যাবেন না। তাই ম্যাথমেটিক্সে ভালো করতে হলে যাদের এখানে দুর্বলতা আছে, প্রতিদিন আপনার সূত্রগুলো আপনি একটু মানে প্রতিদিন সূত্রগুলো একটু চর্চা করার চেষ্টা করবেন। আর সূত্রগুলো একটু চর্চা করার চেষ্টা করবেন, যাতে সূত্রগুলো না ভুলেন। আর একটু রেগুলার ম্যাথমেটিক্স প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা যদি আপনার পড়ার টেবিলে 1 থেকে 2 ঘন্টা যদি আপনার পড়ার টেবিলে গাণিতিক যুক্তি থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার দুর্বলতা কেটে যাবে। যেহেতু এবার প্রিলিমিনারি পরীক্ষাটা একটু পরে অনুষ্ঠিত হয়েছে, লিখিতর আগে সময় কম, তাই চেষ্টা করবেন এই কম সময় কিভাবে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়। আপনাকে ভালো করতে হবে একটা ক্যাডার প্রাপ্তির জন্য। আপনার এতদিনের লালিত স্বপ্ন আপনার বাস্তবায়িত করতে হলে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাই একটু কৌশলী হন। তো বিজ্ঞান এবং প্রযুক্তি অংশের 100 মার্কে যদি আপনি ভালো করতে চান, তাহলে দেখেন আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে কোনো পোর্শন কিন্তু আগে অ্যান্সার করতে পারেন, এটা সমস্যার কিছু কিন্তু না। আমি 41-এ বিজ্ঞান অংশ আগে অ্যান্সার করেছি। বিজ্ঞান অংশে এখানে থাকে আপনার 60 মার্কস। 60 মার্কসে 7.5 করে 8 সেট কোয়েশ্চেন থাকে, এবং প্রত্যেক সেট কোয়েশ্চেনের মধ্যে ক, খ, গ এরকম টাইপের, ইভেন ঘ অনেক সময় থাকতে পারে, বলা যায় না। এইভাবে কিন্তু কোয়েশ্চেন থাকে। আর তার পরবর্তীতে কম্পিউটার অংশে 25 মার্কসের প্রশ্ন থাকে, সেখানে 2.5 করে 10টা কোয়েশ্চেন থাকতে পারে, অথবা 5 করে 5টা কোয়েশ্চেনও থাকতে পারে, অথবা প্যাটার্ন চেঞ্জও হতে পারে, একমাত্র পিএসসি জানে তারা কি করবে। আর ইলেকট্রিক্যাল অংশে 15 মার্কসের প্রশ্ন থাকে। এই অংশটা তুলনামূলক একটু ঝামেলাপূর্ণ আপনার হতে পারে। কম্পিউটার অংশের 25 মার্কসে আপনার নতুন করে তেমন কিছুই পড়তে হবে না, প্রিলিমিনারি সময় যা পড়েছেন ঠিক তাই পড়বেন, কিন্তু একটু ডায়াগ্রাম আকার প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, আপনার বিজ্ঞান এবং প্রযুক্তি অংশে ভালো করতে হলে ডায়াগ্রাম আকার প্র্যাকটিসটা যেন থাকে। বিজ্ঞানে আপনার কাছে ঠিক যা চাইবে স্পেসিফিক তাই অ্যান্সার করবেন, বেশি লেখার কোনো চেষ্টা করবেন না। আপনি মনে রাখবেন যে আপনার এই 8 সেট কোয়েশ্চেন, 7.5 করে 8 সেট কোয়েশ্চেনের এই 60 মার্কস অ্যান্সার করার জন্য আপনার হাতে কিন্তু খুব বেশি সময় নাই। আপনার 180 মিনিটের মধ্যে 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। এবং এখানে 180 মিনিট আপনি আবারও আগের মতো 5 to 7 মিনিট মাইনাস করে হিসাব করতে হবে। আপনি দেখবেন যে প্রত্যেক সেট কোয়েশনের জন্য আপনি 12 থেকে 13 মিনিট সময় পাবেন। 12 থেকে 13 মিনিটের মধ্যে যদি আপনাকে এই 3 থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, এর মধ্যে প্রশ্নের অনেক ল্যাজ থাকে। পিএইচ কি, পানির পিএইচ কত, পিএইচ কিভাবে বাড়ে অথবা কমে, এইরকম দেখবেন নানান ধরনের ল্যাজ লাগিয়ে প্রশ্ন দেওয়া থাকে। আপনি যদি অনেক ধরনের কথা বলতে চান, তাহলে কিন্তু আপনি লিখে শেষ করতে পারবেন না। এবং আমি আবারও বলি যে 1 সেট প্রশ্ন আপনি খুব ভালোভাবে লিখেছেন, এরপরে বাকি 2 সেটের অবস্থা খুবই খারাপ, তার থেকে 3 সেট কোয়েশনই আপনি একটু মোটামুটি ভালোভাবে লেখার চেষ্টা করেন। সেটা কিন্তু আপনার মার্ক গেইনিং এ সহায়ক হবে বলে আমার মনে হয়। তাই এক্সট্রা কোনো লেখা লিখতে যাবেন না, তেমন ভূমিকা সূচক তেমন কিছু লেখার দরকার নাই বিজ্ঞানে। বিজ্ঞানে সবসময় স্পেসিফিক যে সংজ্ঞা চেয়েছে তাই দিবেন, সর্বোচ্চ হলে একটা উদাহরণ দিতে পারেন এরকম টাইপের। যেমন এসিড কাকে বলে, 1.5 মার্কের প্রশ্ন হয়তো বা দিয়েছে, সর্বোচ্চ এসিড অথবা অম্ল অমুক অমুক অমুকে বলে উদাহরণ দিয়ে সর্বোচ্চ দিতে পারেন সালফিউরিক অ্যাসিড, এরকম টাইপের। আর ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন, ছোট ছোট ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন, যে পানির হয়তো বা পানির উভধর্ম বিশ্লেষণ করুন, তখন হয়তো বা সর্বোচ্চ আপনি পানির H2O দিয়ে সেটাকে দেখাইতে পারেন যে এটাতে একটা হাইড্রোক্সাইড এবং একটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এই ধরনের আপনি একটু ছোট সুন্দরভাবে একটা মাঝখানে বক্স করে একটা ডায়াগ্রাম দিতে পারেন, এরকম টাইপের। আর কম্পিউটার অংশে 25 মার্কসে আপনি প্রিলিমিনারির পড়াই পড়বেন, আর কিছু এক্সট্রা তেমন ভাবে পড়তে হবে না, ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন। কম্পিউটারের ইনপুট আউটপুট নিয়ে জানতে চেয়েছে, বা কম্পিউটারের প্রসেসিং ফাংশনাল ইউনিট গুলো নিয়ে জানতে চেয়েছে, তাহলে আপনি একটা ছোট একটা ডায়াগ্রাম দিতে পারেন যে ইনপুট, প্রসেসিং, আউটপুট। সুন্দর ছোট ছোট 3টা বক্স করে দেন। আপনার এই জায়গার এই লেখার মাঝখানে এই অংশটুকু টিচারের মনে আপনার সফট কর্নার তৈরিতে সহায়তা করবে ইনশাল্লাহ বলে আমি বিশ্বাস করি। তো এই জায়গাতে জাস্ট একটু সুন্দর একটু ছোট ছোট কৌশল অবলম্বন করলে আপনি ভালো করতে পারবেন। আর ইলেকট্রিক্যাল অংশের প্রস্তুতিটা আপনার পড়াশোনা একটু কনসেপ্ট বুঝে পড়তে হবে। এখানে ভালো করতে হলে আপনি টেক্সট বই ফলো করতে পারেন।
টেক্সট বই অথবা সহজ একটা বই যেখানে আগে মূল বইয়ের মতো সহজে বোঝা যায়, আগে কনসেপ্টটা বোঝার জন্য একটু ভালোভাবে পড়ে নেবেন। তার পরবর্তীতে আপনি একটু অ্যাডভান্স লেভেলের পড়া পড়তে পারেন, যে মানে একটা ডায়াগ্রাম দেওয়ার জন্য, ছোট একটা ডায়াগ্রাম দেওয়ার জন্য বা একটা উদাহরণ দেওয়ার জন্য ভালোভাবে একটু পড়া, যাতে মার্কসটা এনশিওর করা যায়। কিন্তু প্রথমে যদি আপনি একটু কঠিন ভাবে পড়তে যান, ভয়ে কিন্তু কিছু পড়তে পারবেন না। সুতরাং এই ইলেকট্রিক্যাল অংশের জন্য আগে একটু সহজ বইটা ফলো করবেন। টোটালি বিজ্ঞান সাবজেক্টটার জন্য আমি বলবো, যেহেতু বিজ্ঞানে অনেকেরই দুর্বলতা থাকতে পারে, সেজন্য একটু সহজ একটা বই, স্পেশালি বোর্ডের বইটা যদি একটু ফলো করেন, তাহলে হয়তোবা আপনার মানে ভীতিটা আগে দূর হয়ে যাবে। আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলে, যখন একটা জিনিস আপনার কনসেপ্ট বুঝতে পারেন, তখন সেটা থেকে আপনি নিজে বই পড়ে বাকি বইয়ের কঠিন অংশগুলো কিন্তু আপনি ধরতে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার না হন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন না। আর বিজ্ঞান মুখস্থ করে কখনো লিখে লিখে পরীক্ষায় ভালো করা সম্ভব না। তাই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। আর সর্বশেষ যে সাবজেক্টটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি অনেকের জন্য যদি বা ভীতির কারণ হয়েও থাকে, কিন্তু আমি বলবো এই 200 মার্কসে আপনি 150 প্লাস পাওয়াও সম্ভব। 4 ঘন্টার এই পরীক্ষায় আপনি লেখার জন্য খুব বেশি চাপে থাকবেন না, লেখার চাপ থাকবে না, কিন্তু আপনার ব্রেইন স্টর্মিং হবে প্রচুর। আপনাকে প্রচুর ব্রেইন স্টর্মিং করতে হবে। কারণ যখন আপনি এই পরীক্ষাটা দিতে বসবেন, দেখবেন যে 4 পেজের একটা কোয়েশ্চেনের মধ্যে প্রথম 1 পেজ, ইভেন অনেক সময় 1 পেজ, তার সঙ্গে পরের পেজেরও 25%, টোটালি একটা প্যাসেজ থাকবে। এত বড় প্যাসেজটা পড়ে সেখান থেকে আপনাকে কিন্তু কোয়েশ্চেনের জন্য অ্যান্সার রেডি করতে হবে। তাই আপনি দেখবেন যে প্রথমেই যে 3 মার্কস করে 10টা কোয়েশ্চেন থাকে, এই 30 মার্কের এই পোর্শনটার জন্য, যাই হোক, প্রথমে আগে আমার আমার বলতে খেয়াল নাই, যে প্রথমে কিন্তু ধরে রাখবেন যে ইংরেজির এই 200 মার্কসের মধ্যে প্রথম এই 100 মার্কস থাকবে এই প্যাসেজটার সাথে রিলেটেড। আর দ্বিতীয় 100 মার্কসের মধ্যে আপনার 25 করে দুইটা ট্রান্সলেশন থাকবে, যেটা আগে বলেছিলাম। এর মধ্যে একটা হবে E to B, আর একটা হবে B to E। আর তারপরে বাকি 50 মার্কসের জন্য আপনার কম্পোজিশন লিখতে হবে, এজ এ রাইটিং করতে হবে। সেটা একটাও হতে পারে, অথবা দুইটাও হতে পারে, সর্বশেষ 45 BCS এর যেটা হয়েছে। তো আপনি এই প্রথম 100 মার্কসের জন্য এভারেজ 2 ঘন্টা সময় আগে কাউন্ট করে নেন। সেই 1-2 ঘন্টা সময়ের মধ্যে আপনি দেখবেন যে প্যাসেজটা পড়তে কিন্তু আপনার হয়তোবা 20-25 মিনিট সময় চলে যেতে পারে। তো এটার জন্য আপনি আপসেট হবেন না। আপসেট হবেন না, কারণ এটা কিন্তু আপনার পরীক্ষার অংশ। প্যাসেজটা যদি আপনি খুব ভালোভাবে ধরতে না পারেন, তাহলে কিন্তু এই 100 মার্কের অ্যান্সার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই প্রথমত আপনার কাজ হবে যে এই যে 10টা কোয়েশ্চেন দেয়া আছে 3 মার্ক করে, এই 10টা কোয়েশ্চেন ভালোভাবে পড়ে নেওয়া, একবার পড়ে নেওয়া, দরকার হলে দুইবার পড়ে নেওয়া, তার পরবর্তীতে প্যাসেজ পড়তে শুরু করা। কারণ আপনি কোয়েশ্চেন গুলো আগে যদি পড়ে নেন, তাহলে দেখবেন যে প্যাসেজের থেকে তখন ওই অ্যান্সার গুলো আপনি আপনার ব্রেইনে নক হবে, তখন সেগুলো আপনি কল পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিতে পারেন। এবং প্যাসেজে সবসময় যদি দু একটা শব্দ, যদি ইংরেজি শব্দ যদি না বুঝেন, সমস্যা নেই, ঘাবড়ে না গিয়ে আগে পরে লাইন পড়ে সেটার মিনিংটা বোঝার চেষ্টা করেন। এবং ইংরেজিতে আপনি কোয়েশ্চেনের ধরেন অ্যান্সার টু দি কোয়েশ্চেন, অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার, অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার ধরেন 1, এটা একটু আন্ডারলাইন করেন। এই টোটাল লেখাটা আপনি রয়্যাল ব্লু ইঙ্ক ইউজ করতে পারেন। পরবর্তীতে এ অ্যান্সার, এই অ্যান্সারটা আপনি তখন অ্যান্সারটা আবার বাংলাতে লিখলেন, ঠিক আছে। তারপরে বি অ্যান্সারটা শুরু করার সময় আবার এগুলি, এই জিনিসগুলো কিন্তু রয়্যাল ব্লু ইঙ্ক ইউজ করতে পারেন। এগুলি করলে হবে কি, যে টিচারের চোখটা ওইদিকে ভালো যাবে। এ অ্যান্সারের পরে বি অ্যান্সারের মাঝখানে খাতার সমাপ্তিসূচক চিহ্ন টানার দরকার নাই। একবারে 10টা কোয়েশ্চেন শেষ করার পরে একটা সমাপ্তিসূচক চিহ্ন দিয়ে আবার 2 নাম্বার কোয়েশ্চেনে যান। 2 নাম্বার কোয়েশ্চেনে যদি আপনি দেখবেন যে আপনার কাছে বক্স দিয়ে দিবে, যেটা নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম কি, অথবা অ্যাডভার্বিয়াল, অথবা ভার্ব ফর্মটা কি। এটার জন্য আপনিও খুব সুন্দরভাবে কোয়েশ্চেনের মতো একটা টেবিল ড্র করতে পারেন। এই টেবিলটা ড্র করবেন অথবা পেন্সিল দিয়ে, অথবা রয়্যাল ব্লু ইঙ্ক দিয়ে, মাঝখানে ভেতরে লেখাগুলা বাংলাতে লিখবেন। আপনার কাছে হয়তোবা 10টা ওয়ার্ড দিয়ে বলবে যে 10টা ওয়ার্ড দিয়ে আপনি অর্থপূর্ণ বাক্য রচনা করুন, প্যাসেজের সঙ্গে যেন মিল না থাকে। এই বাক্যগুলো রচনা করার আগে শব্দগুলো আপনি হয়তোবা ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারেন। এটা আপনার খাতার নান্দনিকতা হয়তোবা একটু বৃদ্ধি করবে। আর ইংরেজিতে হাতের লেখাটা সুন্দর রাখা সম্ভব, কাটাকুটি একটু কম করেন আর প্রপার স্পেসিং রাখেন। ইংরেজির খাতাটা যদি সুন্দর দেখায়, সুন্দর থাকে, এটা আশা করি ইনশাল্লাহ আপনার অনুকূলে থাকবে। আর প্যাসেজের শব্দগুলো বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন বোঝার চেষ্টা করবেন, বুঝে অ্যান্সার করবেন, ভয় পাওয়ার কিছুই ছিল না।
45th বিসিএস ইংরেজিতে অনেকের কাছে প্রশ্নটা একটু কঠিন লেগেছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনারা যদি আবার কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করেন, যে সেই জায়গাতে পাংচুয়েশন বা এরকম টাইপের রিরাইটিং যে কোয়েশ্চেন গুলো ছিল, এগুলি কিন্তু প্যাসেজ থেকে পড়ে পড়ে উত্তরগুলো দেওয়া যেত। আপনাকে কি করতে হবে, যে মাথা গরম না করে ঠান্ডা মাথায় দেখতে হবে কোয়েশ্চেনে কি চেয়েছে, প্যাসেজে কি আছে। আপনার ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। আর ট্রান্সলেশন দুটার জন্য তো নিয়মিত চর্চার কোনো বিকল্প নাই। এই দুইটা ট্রান্সলেশনে আপনার 50 মার্কস, আপনি বুঝতেই পারতেছেন। মোটামুটি একটা মান ধরে রেখে এই দুইটাতে আপনার 40 পাওয়া ইনশাল্লাহ সম্ভব। তাই এই ব্যাপক মার্ক পাওয়ার জন্য আপনার প্রতিদিন অনুবাদ চর্চা করতে হবে। আপনি যে কোনো একটা ভালো মানের বই সংগ্রহ করেন, সেটা উত্তরণের বই হতে পারে, অথবা যে কোনো একটা বই যেটা আপনার পছন্দ। আপনি প্রতিদিন ট্রান্সলেশনটা চর্চা রাখুন, 1 থেকে 1.5 ঘন্টা। এগুলো নিয়মিত চর্চার বিষয়। যখন আপনি ট্রান্সলেশনটা ভালোভাবে করতে পারবেন, আপনি ইংরেজি থেকে সেটা বাংলায় রূপান্তর করা শিখবেন, অথবা বাংলায় আপনার মনের ভাবটা ইংরেজিতে রূপান্তর করা শিখবেন। এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এও কিন্তু সহায়ক হবে। কারণ আপনি ভোকাবুলারির অনেক প্র্যাকটিস প্রিলিমিনারি সময় করে এসেছেন, অনেক নতুন নতুন শব্দ আপনি শিখেছেন। এখন এই নতুন শব্দগুলো আর কিভাবে বাংলা থেকে ইংরেজিতে মনের ভাবটা রূপান্তর করা যায়, যদি আপনি ঠিকঠাক মতো জানেন, তাহলে প্যাসেজের এই 10টা কোয়েশনের অ্যান্সার করার সময় কিন্তু আপনি প্যাসেজ থেকে সরাসরি সেন্টেন্স নিতে পারবেন না। এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার সময় এই জিনিসটা আপনাকে অনেক বেশি সহায়তা করবে সুন্দরভাবে লেখার জন্য, প্রকাশ করার জন্য। সুতরাং ট্রান্সলেশনে ভালো করার জন্য আরেকটা ভালো অপশন হচ্ছে, সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন ইংরেজি দৈনিক পড়ার চেষ্টা করবেন। ইংরেজি দৈনিক হয়তোবা আপনি, যদি কঠিন মনে হয়, প্রথমে একটু সহজ ভাষায় লিখে এরকম টাইপের একটা পত্রিকা নিতে পারেন, সেটা পড়তে পারেন। তার পরবর্তীতে যদি অ্যাডভান্স লেভেলের ইংরেজিতে পত্রিকা লেখা থাকে, এরকম টাইপের ইংরেজি পত্রিকাও নেন। এগুলা নিয়ে নিয়ে আপনাকে প্র- সপ্তাহে 2 দিন অথবা 3 দিন পত্রিকা পড়ার যদি চর্চা রাখেন, 1 দিন 2 দিন 3 দিন, সেটা আপনার ট্রান্সলেশনে সহায়ক হবে। আর এজ এ রাইটিং এর জন্য ঠিক বাংলা রচনার মতোই আপনাকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হবে। আপনাকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হবে। এক হাতে থাকবে ইনফরমেশন, আর এক হাতে থাকবে পয়েন্টস। আপনি বই থেকে সমসাময়িক ইম্পর্টেন্ট 25-30টা যতগুলো টপিক আছে, সেই টপিকগুলোর উপর বইতে কি লেখা, সেগুলো পড়ে যাবেন। আপনাকে জলবায়ু পরিবর্তন নিয়ে যদি একটা রচনা লিখতে বলা হয়, সেই জলবায়ু পরিবর্তনের জন্য আপনি বাংলাদেশ বিষয়াবলীর বইতেও অনেক ইনফরমেশন পাবেন। আবার আন্তর্জাতিক বিষয়াবলীর বইতেও অনেক ইনফরমেশন পাবেন। আবার এটার জন্য বাংলা বইতেও আপনি একটা রচনা পাবেন। সুতরাং এই সব জায়গার রচনাগুলো পড়ে আপনি কি পাবেন বলেন? অনেক ইনফরমেশন পাবেন, আর অনেকগুলো পয়েন্টস পাবেন। সেগুলো তখন আপনি আপনার মতো ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। আর ইংরেজি বইতে আপনি একটা সাপোর্টিভ তো কিছু একটা পাবেনই। এই সবগুলো জিনিস যখন আপনি মিক্সচার করবেন, সেটা কিন্তু আপনার নিজের একটা ওন লেখার স্টাইল, অথবা ওন একটা কন্টেন্ট কিন্তু তৈরি হবে। এই জিনিসটা 10টা থেকে 1টা খাতাকে আলাদা করার ক্ষেত্রে সহায়ক। তাই চেষ্টা করবেন এগুলোতে রেগুলার চর্চা করার। আপনি জলবায়ু পরিবর্তন নিয়ে পড়েন, ভালো কথা। সেই পড়াটা যেন ইনফরমেশন গ্যাদার এবং পয়েন্টস এর মধ্যে হয়, যাতে এখান থেকে বাংলাদেশ বিষয়াবলিতে প্রশ্ন লিখতে দিক অথবা টিকা লিখতে দিক, অথবা বাংলাতে অথবা ইংরেজিতে রচনা লিখন আসুক, যাই আসুক না কেন, আপনি যাতে সুন্দর মতো অ্যান্সার করতে পারেন। তো সরকারের উন্নয়নমূলক যে কথাবার্তাগুলো থাকে, যে রিপোর্টগুলো প্রকাশিত হয়, সেগুলো একটু নজর রাখার চেষ্টা করবেন। অর্থনৈতিক সমীক্ষাটা বাংলাদেশ বিষয়াবলিতে খুব বেশি জরুরি। অর্থনৈতিক সমীক্ষাটা সংগ্রহ করে, যদি খুব বেশি কঠিন মনে হয় যে পুরো সমীক্ষাটা পড়ায় অনেক সময় চলে যাচ্ছে, যদি কঠিন মনে হয়, তাহলে একটা সামারি প্রকাশিত হয়, এই বিবিএস এর সামারিটা অন্তত নিয়ে আপনি এটার মূল ইনফরমেশন গুলো আন্ডারলাইন করে রাখবেন, যাতে বইতে অ্যাপ্লাই করা যায়। কারণ অনেক সময় দেখা যায় বই হয়তোবা একটু আগে, 1 বছর আগের স্ট্যাটিস্টিক্স এর ইনফরমেশনটা দেয়া। সমস্যা নেই, সেটা আপনি দিতে পারেন, কারণ ব্র্যাকেটে আপনি সোর্স লিখবেন। তবে আপনি যদি আপডেটেড থাকেন, তাহলে সেটা আপনার জন্য বেশি ভালো হবে। তাই অর্থনৈতিক সমীক্ষাটার দিকে অনেক বেশি নজর রাখবেন। দৈনিক পত্রিকা তো আপনার দৈনিক সঙ্গী, আর প্রচুর ম্যাপ আঁকার চেষ্টা করবেন। পড়ার টেবিলের সামনে যেন ম্যাপ থাকে। উত্তরণের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ম্যাপ দুইটা যেন আপনি খুব ভালোভাবে চর্চায় রাখেন, কারণ এগুলোই আপনার জন্য সহায়ক হবে। এবং লিখিত পরীক্ষায় ভালো মার্কস পেতে হলে, ভালো ক্যাডার পেতে হলে ভালো মার্কস পেতে হবে। ভালো মার্কস পাওয়ার জন্য সুন্দর মতো প্রস্তুতি নিতে হবে। তো আমি আসলে কথা আর বাড়ানোর তো সুযোগ নাই, যেহেতু ক্লাসের পরিসরটা অল্প। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি আসলে জানি না। তো উম, হয়তোবা আপনাদের এই ক্লাসটা যদি
কিছুটা উপকৃত আপনারা হয়ে থাকেন, সেটাই আসলে ভালো একটা ব্যাপার। একটা ভালো আইডিয়া হয়তো বা আপনার কনফিডেন্স বৃদ্ধিতে, বর্ধনে সহায়ক হবে। ভালোভাবে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু তো হবেই, হতাশ হওয়া যাবে না কোনোভাবেই। ভাইয়া, ঠিক আছে ভাই, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। হ্যাঁ শেষ করা যেতে পারে, যেহেতু আজকে ক্লাসের টাইম স্প্যানটা কম। ঠিক আছে ভাই, ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ক্লাস নেওয়ার জন্য। আপনিও আমি ভালো থাকুন ভাই। ধন্যবাদ জানাচ্ছি উত্তরণের স্টুডেন্টসদের, যারা আসলে যুক্ত ছিলেন। তারা উপকৃত হলেই আমি আসলে হ্যাপি হব ইনশাল্লাহ। সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। জি ভাই। তো আমাদের আজকের সেশনটা আসলে এই পর্যন্তই ছিল। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে আপনারা জানেন আমাদের রিটেন কোর্সটা হচ্ছে 3 তারিখ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আর বাকি যারা যারা ছিলেন তারাও খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন বলে আশা রাখছি। আর আমি কয়েকজনের একটু কোশ্চেন দেখছিলাম যে এই কোর্স সম্পর্কে আর কি। তো আমি একটু আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করে আমি আমাদের কোর্সের একটা সামারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, আশা করি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আপনারা হচ্ছে প্রথমে www.uttaran.academy এখানে যাবেন। এখানে গেলে পরে আমাদের মানে ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা এরকম একটা ইয়ে দেখতে পাবেন, বিভিন্ন কার্ডগুলো দেখতে পাবেন আমাদের কোর্স রিলেটেড। তো এখানে এই যে 46 বিসিএস লিখিত যে কোর্সটা আছে, এখানে লেখা আছে, এই দেখেন 3 মে থেকে শুরু হবে। এখানে ডিটেলসে গেলে হচ্ছে আমাদের কোর্সের যাবতীয় ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন। আমি যদি একটু জাস্ট আপনাদেরকে দেখাই যে এখানে আমাদের কোর্সটাতে থাকছে হচ্ছে যেটা কম্বো ব্যাচ আর কি। এখানে কিন্তু কয়েকটা প্রোগ্রাম আছে, কম্বো ব্যাচ, অনলাইন ব্যাচ, তারপর হচ্ছে ক্লাস ব্যাচ, এরকম করে কয়েকটা ভাগে ভাগ করা। আমি যদি কম্বো ব্যাচটা নিয়ে একটু কথা বলি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের টোটাল লাইভ ক্লাস থাকবে হচ্ছে 70টি। প্রতিদিন ক্লাসের রিপ্লে ভিডিওগুলো আপনারা রেকর্ডেড এগুলো দেখতে পাবেন। আর প্রতিদিনের যে ক্লাসের পিডিএফ নোটগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, পাশাপাশি 70টি ডেইলি লিখিত এক্সাম যে অনলাইনে দিতে পারবেন। আর 18টি ইভ্যালুয়েশন টেস্ট, এটা হচ্ছে অনলাইন অফলাইন আপনারা যেভাবে দিতে চান সেভাবেই দিতে পারবেন। সেই সাথে 13টি সাবজেক্ট টেস্ট, সেটা হচ্ছে অফলাইন অনলাইন একই সেম ওয়েতে দিতে পারবেন। 7টি ফাইনাল মডেল টেস্ট। আর প্রতিটি পরীক্ষায় মার্কিং গাইডলাইন, যেখানে হচ্ছে আমাদের যারা বিসিএস এর ভাইয়েরা আছেন ওনারা কিন্তু আপনাদের খাতাগুলো দেখে সেখানে আপনাদের খাতাগুলোতে আরো কি কি ইমপ্রুভ করা দরকার সেগুলো কিন্তু মার্কিং করে আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিবে। আর আপনাদের অটো রেজাল্টের মাধ্যমে হচ্ছে প্রতিটি এক্সামের রেজাল্ট পেয়ে যাবেন। আর কোর্সের ফি এখানে দেয়া আছে, দেখেন 13,000 টাকা। আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট যারা আপনারা আছেন তারা হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এই কোর্সের বই যারা কিনবেন তাদের হচ্ছে 5,000 টাকা করে হচ্ছে বইটা কিনতে হবে। তো এরকম করে বাকি সবগুলো কোর্সেরই ডিটেলস এইভাবে দেয়া আছে। আর রুটিন এখনো যেহেতু ইয়ে হয়নি, তো মনে হয় খুব তাড়াতাড়ি এটা আপলোড করা হয়ে যাবে, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। আর ক্লাসগুলো এই যে জয়েন নাও অপশন থেকে আপনারা যেভাবে মানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে কয়েকজন দেখলাম লিখতেছিলেন যে আমরা ক্লাসগুলো কিভাবে পরে পরবর্তীতে পাবো। এই যে আমাদের ফার্স্ট ক্লাস অপশনে আসলে পরে আপনারা হচ্ছে আপনাদের যে আজকে যে ক্লাসটা হলো বা আপনাদের যে ক্লাসগুলো হবে, হ্যাঁ, এইখানে কিন্তু এই যে সেভ অবস্থায় থাকবে। এই যে ভিডিও অপশনে হচ্ছে আপনারা পাবেন ক্লাসের রেকর্ডেড ভিডিওটা, আর নোট অপশনে পাচ্ছেন হচ্ছে পিডিএফটা। তো এইভাবে করে হচ্ছে আপনারা আমাদের সাথে মানে যুক্ত হয়ে দেখতে পারবেন আর কি ক্লাসগুলো। আমার মনে হয় ওভারঅল আপনাদের একটা ধারণা চলে এসেছে। আর ক্লাসটা মোটামুটি শেষের দিকে, আমিও আর কথা বাড়াচ্ছি না তাহলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের সাথে অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।